হ্যালো গাইজ, দিস ইজ হৃদয়। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, দেখতে দেখতে 2024 সাল প্রায় শেষ হতে চলল। তো আজকের ভিডিওতে কথা বলবো 2024 সালে মাদ্রিদের সাথে হয়ে যাওয়া বেস্ট আর ওর্স্ট কিছু মোমেন্ট নিয়ে। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই কথা বলবো মাদ্রিদের এই বছরে ঘটে যাওয়া খারাপ মুহূর্তগুলো নিয়ে। রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ, কোপা দেল রের ম্যাচ, রাউন্ড অফ 16, যে ম্যাচটি হয়েছিল বছরের প্রথম মাসে জানুয়ারিতে, এবং এই ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 4-2 গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। 90 মিনিট পর এই খেলার স্কোর লাইন যখন 2-2 ছিল, তখন খেলা গড়া এক্সট্রা টাইমে, এবং এক্সট্রা টাইমে অ্যাটলেটিকো মাদ্রিদ 2টি গোল করে 4-2 গোলের ব্যবধানে ম্যাচটা জিতে নেয় এবং কোপা দেল রে থেকে রিয়াল মাদ্রিদকে বিদায় করে দেয়। এই ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ জিততে পারত, তাহলে হয়তো বা কোপা দেল রে ট্রফিটা জেতার একটা সুযোগ থাকতো তাদের হাতে, যেহেতু বার্সাও আগেই বাদ হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদও বাদ হওয়ার ফলে রিয়াল, বার্সা এবং অ্যাটলেটিকো কেউই কোপা দেল রে ট্রফি জিততে পারেনি, এবং শেষ পর্যন্ত এই ট্রফিটা জিতে অ্যাটলেটিক বিলবাও। 2024 সালে মাদ্রিদের জন্য আরেকটি খারাপ মুহূর্ত ছিল টনি ক্রুসের রিটায়ার্ড নিয়ে নেয়া। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটাই ছিল মাদ্রিদের হয়ে টনি ক্রুসের শেষ ম্যাচ। ক্রুস রিটায়ার্ড করার পর তার শূন্যতা মাদ্রিদকে এতটা ভোগাবে তা কখনোই মাদ্রিদ ফ্যানরা কল্পনা করতে পারেনি। সে যাওয়ার পর মাদ্রিদের মিডফিল্ড বলতে গেলে পুরাই অচল হয়ে গিয়েছিল, যদিও বর্তমানে তারা কিছুটা রিকভারি করতে পেরেছে। 2024-25 সিজনের শুরুটা মাদ্রিদের জন্য তেমন একটা ভালো হয়নি। সিজনের শুরু থেকেই তারা বেশ ছন্নছাড়া ছিল। এই বছরের অক্টোবর মাসটা অবশ্যই কোনো মাদ্রিদ ফ্যানই মনে রাখতে চাইবে না। অক্টোবরের প্রথম সপ্তাহ, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, রিয়াল মাদ্রিদ ভার্সেস লিল, এবং এই ম্যাচে খেলার আগে রিয়াল মাদ্রিদ সব কম্পিটিশন মিলিয়ে 36টি ম্যাচে অপরাজিত ছিল এবং চ্যাম্পিয়ন্স লিগে 14টি ম্যাচে অপরাজিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত দুর্বল দল লিলের কাছে 1-0 গোলে হেরে গিয়েছিল তারা। এটা তো ছিল অক্টোবরের প্রথম সপ্তাহ, কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহে মাদ্রিদের জন্য অপেক্ষা করছিল আরও খারাপ মুহূর্ত। এই বছরের অক্টোবরের শেষ সপ্তাহে ছিল সিজনের প্রথম এল ক্লাসিকো, এবং এই ম্যাচে বার্সার কাছে 4-0 গোলে বিধ্বস্ত হয় রিয়াল মাদ্রিদ। খুবই হতাশাজনক একটি ম্যাচ দেখতে হয়েছে মাদ্রিদিস্তাদের। এল ক্লাসিকোর 2-3 দিন পরেই ছিল ব্যালন ডি'র সেরিমনি, যেখানে মাদ্রিদিস্তারা ধরেই নিয়েছিল এবারের ব্যালন ডি'র ভিনিসিয়াস জুনিয়রের হাতে উঠছে। কিন্তু এখানেও তাদের চরম হতাশায় ভুগতে হয়, যেহেতু ব্যালন ডি'র রড্রির হাতে ওঠে। তো সবকিছু মিলিয়ে বছরের অক্টোবর মাসটা মাদ্রিদিস্তাদের জন্য খুবই হতাশাজনক ছিল। আর এই হতাশা অক্টোবরে শেষ হয়ে যায়নি, বরং নভেম্বর মাস পর্যন্ত অব্যাহত ছিল মাদ্রিদ শিবিরে। নভেম্বরের প্রথম সপ্তাহ, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, রিয়াল মাদ্রিদ ভার্সেস এসি মিলান, এবং এই ম্যাচেও এসি মিলানের কাছে 3-1 গোলের বাজেভাবে হারে রিয়াল মাদ্রিদ। যদিও লা লিগার ম্যাচগুলোতে মাদ্রিদের পারফরমেন্স চ্যাম্পিয়ন্স লিগ থেকে ভালো ছিল এই সিজনে। নভেম্বরের লাস্ট উইক, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারপুল, যেখানে লিভারপুলের এগেনস্টে রিয়াল মাদ্রিদের রিসেন্ট রেকর্ড অনেক ভালো ছিল, কিন্তু এই ম্যাচে লিভারপুলের কাছে 2-0 গোলে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ, এবং এই ম্যাচে হারার ফলে 2009 সালের পর এই প্রথম রিয়াল মাদ্রিদকে হারিয়েছে লিভারপুল। তো গাইস, এই ছিল 2024 সালে মাদ্রিদের সাথে ঘটে যাওয়া কয়েকটা খারাপ মুহূর্ত। তো গাইস, একটু আগে মাদ্রিদের 2024 সালের ওর্স্ট মোমেন্টগুলো নিয়ে কথা বলেছি। এবার 2024-এর বেস্ট মোমেন্টগুলো নিয়ে কথা বলবো। মাদ্রিদের 2024 সালটা শুরু হয় স্প্যানিশ সুপার কাপ জয় দিয়ে, যেটা অনুষ্ঠিত হয়েছিল জানুয়ারিতে, এবং এখানের ফাইনাল ম্যাচে বার্সেলোনাকে 4-1 গোলে হারিয়েছিল মাদ্রিদ, এবং এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র করেছিল হ্যাটট্রিক। আর এটি ছিল মাদ্রিদের বছরের প্রথম ট্রফি। এই বছরে মাদ্রিদের দ্বিতীয় ট্রফিটি ছিল লা লিগা,
এবং এই লা লিগাটা মাদ্রিদের জন্য বেশ স্পেশাল বলা যেতে পারে, কারণ এই লা লিগা সিজনে মাদ্রিদ মাত্র একটি ম্যাচ হেরেছিল, আর সেটা হলো অ্যাটলেটিকোর এগেইনস্টে। এইবার কথা বলবো এই বছরের চ্যাম্পিয়ন্স লিগে দুটা বিগ ম্যাচ নিয়ে, যেটার প্রথমটি হলো রিয়াল মাদ্রিদ আর ম্যান সিটির কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মাদ্রিদ এবং ম্যান সিটির কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম লেগটা হয়েছিল বার্নাব্যুতে, যে ম্যাচটা 3-3 গোলে ড্র হয়। সিটির এই দলটা এতটাই শক্তিশালী ছিল যে আমরা ভেবেই নিয়েছিলাম মাদ্রিদ সেকেন্ড লেগে কোনোভাবেই কামব্যাক করতে পারবে না, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আমরা তো জানি মাদ্রিদ কি করতে পারে, এবং সেটাই তারা করে দেখিয়েছিল। 1-1 গোলে ড্র হওয়ার পরেও দেয়া হয় অতিরিক্ত সময়, কিন্তু অতিরিক্ত সময়ও কেউই গোল করতে না পারায় খেলা গড়ায় পেনাল্টিতে, এবং এই পেনাল্টিতে ম্যান সিটিকে মাদ্রিদ হারিয়ে সেমিফাইনালে চলে যায়। আর এই খেলায় মাদ্রিদের ডিফেন্স ছিল অসাধারণ। এছাড়া মাদ্রিদ গোলকিপার আন্দ্রে লুনিনের কথা আলাদা করে না বললেই হয় না। কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালও আমরা মাদ্রিদের ম্যাজিক দেখতে পেয়েছি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচে মাদ্রিদের প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ, এবং মাদ্রিদ এবং বায়ার্নের ম্যাচের প্রথম লেগটা অনুষ্ঠিত হয়েছিল বায়ার্নের মাঠে, যেখানে 2-2 গোলে ড্র হয়। দ্বিতীয় লেগটা যেহেতু বার্নাব্যুতে ছিল, তাই মাদ্রিদিস্তারা বেশ কিছুটা স্বস্তিতে ছিল, কিন্তু বায়ার্ন মিউনিখ একটি গোল দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয়। 1-0 গোলে লিড নিয়ে বায়ার্ন প্রায় তাদের ফাইনাল খেলাটা নিশ্চিত করে ফেলেছিল, কিন্তু তখনই আমরা দেখতে পারি সাবস্টিটিউট হয়ে নামা হোসেলোর ম্যাজিক। খেলার শেষ পর্যায়ে মাঠে নেমে 88 মিনিটে গোল দিয়ে মাদ্রিদকে সমতায় ফেরায় হোসেলো, আর এরপরে 91 মিনিটে আরেকটি গোল দিয়ে মাদ্রিদকে 2-1 গোলে এগিয়ে দেয় হোসেলো। বায়ার্ন আর কোনো গোল করতে না পারায় 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ এবং ফাইনাল নিশ্চিত করে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে 2-0 গোলে হারিয়ে 15তম শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ। আর এটা ছিল এই বছরে তাদের 3 নম্বর ট্রফি। এরপরে আগস্টে অনুষ্ঠিত হয় ইউএফা সুপার কাপের ফাইনাল ম্যাচ, যেখানে ইউরোপা লিগ জয়ী আটালান্টার প্রতিপক্ষ ছিল রিয়াল মাদ্রিদ, এবং এই ম্যাচে আটালান্টাকে 2-0 গোলে হারিয়ে ইউএফা সুপার কাপ জয় করে নেয় মাদ্রিদ। মাদ্রিদের এই বছরে জয় করা শেষ ট্রফিটি ছিল ইন্টারকন্টিনেন্টাল কাপ, এবং এটি তারা পাচুকাকে 3-0 গোলে হারিয়ে জয় করে নেয়। আর এটি ছিল মাদ্রিদের এই বছরের 5ম ট্রফি। তো ওভারঅল 2024 নিয়ে কথা বলতে গেলে মাদ্রিদের এই বছরটা খুবই অসাধারণ কেটেছে, যেহেতু তারা এই বছরে 5টি ট্রফি জয় করেছে। কিন্তু দুঃখের বিষয়, একটা ট্রফির কারণ এবারও ট্রেবল কমপ্লিট হলো না মাদ্রিদের, আর সেটা হলো কোপা দেল রে। তো গাইস, এই ছিল মাদ্রিদে 2024 সালের ওর্স্ট আর বেস্ট মোমেন্ট নিয়ে বানানো আমার ভিডিও। এই ভিডিওতে আমি যদি কোনো ওর্স্ট বা বেস্ট মোমেন্ট মেনশন না করে থাকি, আপনারা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে পারেন। আর এইটি ছিল আমার এই বছরের শেষ ভিডিও। নতুন বছরে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার।